আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। দর্শক, প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দেয়া ভাষণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও খবর আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শকুত সাদেক। সৈকত, নির্বাচনী রোডম্যাপ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ আমরা শুনলাম, এটা দীর্ঘ ভাষণ। সেই ভাষণে অনেক কিছু তিনি উল্লেখ করেছেন, এই সরকারের কৃতিত্ব এবং কর্মকাণ্ড, ভবিষ্যতে কী করতে চান ইত্যাদি। তার ফাঁকে এক পর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। 1.5 যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে। বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন, যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন। আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে
যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদার ক্ষুণ্ণ করবেন না। আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন। আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয়, এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচনে পরিচিত দলগুলিই থাকবে, তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে, কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত, কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যারা এই নির্বাচনে ভোটার হব তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি। আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেওয়ার দায়িত্ব পাচ্ছি। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি। আমাদের সুচিন্তিত ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মিত হবে, শহীদদের রক্তদান সার্থক হবে। আশা করি বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করেই সবাই ভোট কেন্দ্রে যাব এবং দৃঢ়প্রত্যয়ে ভোট দেব। এখন থেকে ভাবনা চিন্তা শুরু করুন, আলোচনা শুরু করুন। এখন থেকে আপনাদের ভোটের গুরুত্বটা বুঝে নিন। আপনার এবারের ভোটের গুরুত্ব ঐতিহাসিক মানদণ্ডে দেখা। লিনিয়া, আপনি আসলে ঠিক বলছিলেন যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া যে ভাষণ, তিনি ঈদের শুভেচ্ছা জানালেন এবং তার দীর্ঘ এই বিগত সময়ে তিনি দেশের জন্য কী করেন সব বলার সাথে সাথে আগামী যে রোডম্যাপ, জাতীয় নির্বাচন, জুলাই সনদ এবং এই জুলাই অভ্যুত্থানের ঘটনার যে বিচার সহ নানা বিষয় তুলে ধরল। তবে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জাতীয় নির্বাচন আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহেতে নির্বাচনের হবে, সে একটা মেসেজ তিনি জাতির উদ্দেশ্যে জানালেন। এটা নিয়ে আসলে মানুষের মধ্যে, ঈদে ঘরমুখী মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। তার এই ভাষণকে বা তার এই রোডম্যাপকে অনেকেই স্বাগত জানিয়েছে, অনেকে বলছেন এই সময়টা যথার্থ ঠিক সময় তিনি নির্বাচন দিতে যাচ্ছেন, যেহেতু আগে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে আগামী নির্বাচন এই অন্তর্বর্তী সরকার দিতে চান, যদিও বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিলেন। এর পাশাপাশি যে সংস্কার কমিশনের বিভিন্ন সংস্কারের বিষয় আছে, বিচারের বিষয় আছে, সব কিছু নিয়ে কিন্তু সাধারণ মানুষ তার যার নিজস্ব অবস্থান থেকে কথা বলেছে। এখন আমাদের এখানেও আরও কয়েকজন সাধারণ মানুষ আছে, তাদের মুখ থেকে একটু যদি শুনি যে তারা এই নির্বাচন নিয়ে কী বলতে। ভাই, আপনি তো জানেন যে আজকে ইউনূস সাহেব বক্তব্য দিলেন, আগামী এপ্রিলে জাতীয় নির্বাচনের একটা তারিখ ঘোষণা করলে, এই বিষয়ে আপনার মতামত যদি বলতেন। তারিখ নির্বাচনের রোডম্যাপ মানে তারিখ ঘোষণা করার জন্য এটা মনে হয় আমার দিক থেকে যেটা মনে হয় ভালো হয়েছে, কেননা যে বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক দল তারা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল। সেক্ষেত্রে যদি নির্বাচনটা গড়িমসি হতো তাহলে সেক্ষেত্রে দেশে আরেকটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারত। তো এই জায়গা বর্তমান যে সরকার আছেন তিনি যে ডিসিশন নিয়েছেন সেটা অনেক সুন্দর ডিসিশন, এবং এটার জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে অস্থিতিশীল পরিবেশ যতটুকু হচ্ছে কাকতালীয়ভাবে এগুলো সব ঠিক হয়ে যাবে। নির্বাচন আর সংস্কারের বিষয়টা তখন নির্বাচনের জায়গা, সংস্কারের জায়গা। তো সেই জিনিসটা হচ্ছে যে সংস্কার বিগত সরকারগুলোও করেছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর, কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, কতবার সংশোধনী করা হয়েছে, সেটা তো সবাই কম বেশি জানেন। তো সেক্ষেত্রে সংশোধনী বা সংস্কার যেগুলো করা হয়েছে তাদের মতো করে করা হয়। যখন যে সরকার সংস্কারগুলো করেন তখন সেই সরকার তার মতো করে সংস্কার করেন। আসলে ওইটা জনগণ বান্ধব হয় কি না তারা এটা কখনো চিন্তা করে না। তবে এই নির্বাচনের পরে এই যে আবার যে জুলাই সনদটা হবে এটাও সবার জন্য ভালো, যারা এই যে জুলাইয়ের যে গণহত্যা তাদের জন্য একটা থাকবে, মাইল ফলক হিসেবে থাকবে। আর আমি একটু আপনার মুখে শুনতে চাচ্ছি যে আগামী এপ্রিলে যদি নির্বাচনটা হয়, এই নির্বাচনটা কি তারিখটা আপনি কিভাবে দেখছেন? যে আমি তো প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনছিলাম যে ডিসেম্বরে নির্বাচন দিবে। তো নির্বাচনটা দেওয়ার একটা প্রয়োজন আছে। নির্বাচন ছাড়া আসলে একটা অস্থায়ী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে না। একটা নির্বাচিত সরকার দরকার আছে। যেহেতু জুলাই আন্দোলন হয়েছে কিংবা সরকারের রুটম্যাপ যেটাই চাওয়া হয়েছে, সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেখ, নির্বাচনের সুষ্ঠু একটা তারিখ ঘোষণা করুক। যারা রাজনৈতিক দলগুলো আছে তারা নির্বাচন যদি প্রক্রিয়া যে আসতে পারে, তারা নির্বাচন ক্যাম্পিং চালাতে পারে। আগামীতে যারা নির্বাচন করবে, যেই দলগুলো আসবে তাদের ফিল্ডটা যে তারা ভালোভাবে সাজাতে পারুক।
আর ডক্টর ইউনূসের একটা গ্রহণযোগ্যতা আছে, তিনি একটা নোবেল পুরস্কার পেয়েছে। তো উনি নির্বাচনটা নিয়ে তড়িঘড়ি সময় না করে মানে সঠিক একটা স্পেসে সঠিকভাবে নির্বাচন দেখ, সঠিক একটা সরকার আসুক, উনিও সঠিকভাবে বিদায় নিক, জনগণ এটাই আসলে আশা করে। লিনিয়া, দুজন মানুষের মুখে আমরা শুনছিলাম যে এই আগামী জাতীয় নির্বাচন, ডক্টর ইউনূসের সরকার, পরবর্তী সরকার বা জুলাই সনদ সব নিয়ে কিন্তু তাদের এক একজনের নিজস্ব মতামত রয়েছে। তারা যার যার অবস্থান থেকে নিজস্ব মতামত দিয়েছে। এর আগেও আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য জানতে চেয়েছি। তারা এই গত কয়েক মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড সেগুলোকে তারা স্বাগত জানিয়েছে। অনেকে বলেছে নির্বাচনটা হয়তো আরও পরে হতে পারতো, আবার অনেকে বলছে ডিসেম্বরে হলে ভালো হতো। এবং তারা চাচ্ছেন যে আগামী নির্বাচন যখনই হোক, ডিসেম্বরে হোক, এপ্রিলে হোক, আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়, সবাই যাতে অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ আমরা শুনলাম, এটা দীর্ঘ ভাষণ। সেই ভাষণে অনেক কিছু তিনি উল্লেখ করেছেন, এই সরকারের কৃতিত্ব এবং কর্মকাণ্ড, ভবিষ্যতে কী করতে চান ইত্যাদি। তার ফাঁকে এক পর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ আমাদের সমমনা এবং যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তারা সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি, যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখিয়ে। কিন্তু তিনি সেই বিষয়টি আমলে না নিয়ে এমন একটি সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, যেই সময় বলতে গেলে বাংলাদেশের একটা সময় পাবলিক পরীক্ষা থাকে এবং আবহাওয়া সঠিক থাকে না। আর আমাদের জানা মতে ফেব্রুয়ারির 16, 17 অথবা 18 তারিখের দিকে পবিত্র রমজান মাস শুরু হবে। সেই সময় থেকে এক মাস রমজানের সময় এবং ঈদের পরে সেটা সমাপ্ত হবে মার্চের শেষ সপ্তাহে অথবা তার কয়দিন আগে। তাহলে এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয়, তাহলে 45 দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। দ্বিতীয় হচ্ছে পাবলিক পরীক্ষাসমূহ আমাদের দেশে এসএসসি এগুলো সেই সময় হয় এবং ওই সময় আবহাওয়া সঠিক থাকে না। এই সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে। কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। উপরন্তু আরও একটি বিষয় আছে, এই আবহাওয়ার বিষয়, পাবলিক পরীক্ষার বিষয়, রমজানের বিষয়, এগুলো বাদ দিলেও একটা সরকার তার দায়িত্ব নেওয়ার পরে 1 মাসের ভিতরে তো জাতীয় বাজেট প্রণয়ন করতে পারে না। আর আমাদের অনেক বেশি প্রতিশ্রুতি আছে। অনেক বেশি বিষয় বিবেচনায় নিয়ে আমরা বলেছিলাম আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দল, এর বাইরেও অনেক দলের পক্ষ থেকে তারা এই প্রস্তাব দিয়েছিলেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। এবং আমরা এই মুহূর্তে আমাদের দলের উচ্চ পর্যায়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে বাকি প্রতিক্রিয়া জানানো হবে আমাদের পক্ষ থেকে। এবং আমরা একই সাথে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদেরকে নিয়ে এবং সমমনা রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের সাথে আলোচনা করে আমরা তারপরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। তবে মুদ্রা কথাই বলতে পারি, আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি এই ভাষণে। ধন্যবাদ। না, নির্বাচনের একটা নির্ধারিত সময় উল্লেখ করার পরে বাকি রুটম্যাপটা ইলেকশন কমিশনের সাথে আলাপ করেই
তফসিল ঘোষণার বিষয়টা তারাই ঘোষণা করবেন, এটা স্বাভাবিক। আমি এই বিষয়টা আসলে আজকে ভাষণে থাকবে সেটা আশা করি নাই আমরা, কারণ বন্দর নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, খুব দীর্ঘ বক্তব্য রেখেছেন, সেই বন্দরের বিষয়ে তিনি এখনো বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা ছেড়ে দেওয়ার বিষয়ে বিভিন্নভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন, যুক্তি প্রদান করার চেষ্টা করেছেন এবং জনগণের কাছে অ্যাপিলও করেছেন। কিন্তু একটি ম্যান্ডেটহীন একটি অনির্বাচিত সরকারের কি সমস্ত জাতীয় ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে? আমরা মনে করি না। এই বক্তব্য আমরা আগেও প্রদান করেছি। এই সমস্ত বিষয়ে নির্বাচিত সরকার এবং জাতীয় সংসদে সব পক্ষের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নিলে এটা সঠিক হয়। আর প্রায় সময় তিনি বলে থাকেন রোহিঙ্গা করিডোরের বিষয়টা নিয়ে, ওনার উপদেষ্টা একজন আছেন উনি এবং বিভিন্ন ব্যক্তি সরকারের সাথে সংশ্লিষ্ট তারা বক্তব্য দিয়েছেন। আজকে উনি পরিষ্কার করেছেন যে রোহিঙ্গা করিডোরের বিষয়ে সরকার কোনোভাবেই জড়িত নয় এবং কারোর সাথে আলাপ হয়নি, এই বিষয়টি তিনি অস্বীকার করেছেন এবং এক পর্যায়ে বলেছেন যে কানে চিলে কান নিয়ে যাওয়ার মতো এটা একটা ঘটনা। তা আমরা এটা ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই, এই জন্যে যে তিনি শেষ পর্যন্ত অনেক দেরিতে হলেও এই মানবিক করিডোরের বিষয়টি সরকার সংশ্লিষ্ট। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।